হচ্ছে জেনারেল কোচ, অলরেডি ভিড় পুরো ঠাসা। এবার আমাকে আমার কম্পার্টমেন্ট চেঞ্জ করে আমাকে যেতে হবে B2-তে, মানে থার্ড এসিতে। তো এই মালদা টাউন থেকে ট্রেনের রুটটা ভাগ হয়ে যায়। এইটা হচ্ছে ফার্স্ট এসি H1 কোচ। তো এখন যে আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট এসির কেবিন। এইবারে আপনাদের কেবিন এবং কূপের মধ্যে পার্থক্যটা দেখাই। এইটা হচ্ছে কূপ। আমি তো জাস্ট বালুরঘাটের পুরো ফ্যান হয়ে গেছি। উত্তরবঙ্গ রুটে দুদিন আগে থেকে ট্রেনে কনফার্ম টিকিট পাওয়া এবং গার্লফ্রেন্ডের টাকায় আউটিংয়ে যাওয়া দুটোই এক। তাই আজকের জার্নিতে একই ট্রেনে জেনারেল কোচ, থার্ড এসি, ফার্স্ট এসি কাভার করে পৌঁছেছিলাম আমার গন্তব্যে। সাথেই অর্জন করেছিলাম জেনারেল থেকে এসি ফার্স্টের কোচের ফ্যাসিলিটিস এবং জার্নির পার্থক্য, যেটা এই ভিডিওতে শেয়ার করেছি। এটা পড়ছে দক্ষিণ দিনাজপুর। তাহলে চলুন ঘুরে আসি ট্রেনে করে শিয়ালদহ থেকে বালুরঘাট। যথারীতি বাড়ি থেকে ঠিক সময়ে বেরোলেও আমার শহর ঘাটাল থেকে বাস ধরে হাওড়া পৌঁছতে বেশ লেট হয়ে গিয়েছিল। তাই তৎক্ষণাৎ হাওড়া থেকে 100 টাকা দিয়ে র্যাপিডো বাইক বুক করি এবং রাতের কলকাতা শহরের ফাঁকা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গিয়েছিলাম শিয়ালদহ রেলওয়ে স্টেশনের বাইরে। আর তারপর হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড ইভিনিং। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি যাচ্ছি শিয়ালদহ স্টেশন থেকে বালুরঘাট পর্যন্ত 131-89 শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেসে করে। আজকে ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে একই ট্রেনের মধ্যে দুটো কোচে আমি জার্নি করব, জেনারেল এবং এসি কোচে করে। সেটা কিভাবে করব আগে সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। এখন কিন্তু হাতে একদম সময় নেই। এখন কিন্তু বাজে 10:06। এখন দেখুন 131-89 শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস দিয়ে দিয়েছে 9 নম্বর প্ল্যাটফর্মে। 13189 শিয়ালদহ বালুরঘাট এক্সপ্রেস শিয়ালদহ রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় রাত্রি 10:30 এবং বালুরঘাটে গিয়ে পৌঁছয় পরদিন সকাল 8:30। জেনারেল থেকে এসি সমস্ত ক্লাসের ভাড়া ডিসপ্লেতে দিয়ে দিলাম। জেনারেল আনরিজার্ভ টিকিট কাউন্টারে এত ভিড়, লাস্টে ইউটিএস যে মেশিন আছে সেই মেশিন থেকে টিকিট কাটলাম। একজনের টিকিটের প্রাইস পড়েছে 95 টাকা করে, একদম আজিমগঞ্জ পর্যন্ত। আজকে যেই ট্রেনে করে জার্নি করছি সেই ট্রেনের যে ফার্স্ট এসির কোচ, যেটা এই যে দেখছেন H1, এটি হচ্ছে ফার্স্ট এসি। তারপর এটা হচ্ছে সেকেন্ড এসি। ডাইরেক্ট শিয়ালদহ স্টেশন থেকে একদম বালুরঘাট পর্যন্ত কোনো টিকিট হচ্ছে আমি অ্যাভেলেবেল পাইনি। সেই জন্য শিয়ালদহ থেকে আজিমগঞ্জ পর্যন্ত আমি জেনারেল কোচে করে যাচ্ছি। তারপর আজিমগঞ্জ থেকে বালুরঘাট পর্যন্ত এসি অ্যাভেলেবেল ছিল, সেই জন্য ওখান থেকে আমি থার্ড এসিতে টিকিট করে নিয়েছি। তো একদিক দিয়ে ভালোই হয়েছে, ট্রেনটাতে প্রথমবার আমি জার্নি করছি। আর সত্যি কথা বলতে বালুরঘাট আমি কোনোদিন যাইনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো এই ট্রেনে দুরকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে। জেনারেল কম্পার্টমেন্টে কেমন ভিড় হয়, কেমন জার্নি হয়, আর তার সাথে এসি কম্পার্টমেন্টটা কেমন, সেটাও কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো। এই যে দেখছেন এটা হচ্ছে জেনারেল কোচ। অলরেডি ট্রেনের ভেতরে পুরো ভিড় পুরো ঠাসা। উঠতে পারবো কিনা কিন্তু এখনও জানি না। প্রথম ভাগে রয়েছে মহিলাদের কোচ, তারপরে রয়েছে পরপর দুখানা জেনারেল। ট্রেনের মধ্যে মারাত্মক ভিড়। এইভাবেই 10 ঘন্টা জার্নি হচ্ছে ক্রস করতে হবে। এখান থেকে টোটাল হচ্ছে 445 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করবো। অর্ধেক রাস্তা এই জেনারেল কম্পার্টমেন্টে ঠিক 10:30 কাঁটায় কাঁটায় হচ্ছে একদম অন টাইমে ছেড়ে দিয়েছে ট্রেনটা। আর ট্রেনের ভেতরে প্রচণ্ড গরম, আর তার সাথে প্রচণ্ড ভিড়। ট্রেন যে চলছে বাইরে কিন্তু পুরো দেখতেই পাওয়া যাচ্ছে না, এত মানুষ দেখছেন এখানে। আর এইদিকেও দেখুন এখানে প্রচুর মানুষ এখানে গিজগিজ করছে। বসার জন্য কিন্তু একটা সিটও পাবো না। এখানে আগে থেকে সিট পেতে হলে কিন্তু এই শিয়ালদাতে এসে প্রায় 1 ঘন্টার অনেক আগে থেকে লাইনে দাঁড়াতে হবে। লাইন দিয়ে এখানে ভেতরে মানে সিটে বসানো হয়। আর শেষে যারা হচ্ছে আসবে তারা কিন্তু সব এইরকম আমাদের মতো দাঁড়িয়ে যেতে হবে। তো আর কি করা যাবে, এখান থেকে আজিমগঞ্জ পর্যন্ত একটু কষ্ট করে যেতে হবে। ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে আছি। বালুরঘাট পর্যন্ত মাঝে 13টা জায়গায় দাঁড়ায়, আর 109টা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। এরপরে কিন্তু আসতে চলেছে নৈহাটি জংশন। নৈহাটি জংশনের সময় ছিল 11:22। এই যে এটা হচ্ছে নৈহাটি জংশন। নৈহাটি জংশনে এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে 2 মিনিট মাত্র হল্ট আছে। এমনিতেই ট্রেনের মধ্যে ভিড়, আরও মনে হচ্ছে বেশ কিছু মানুষ এখান থেকে উঠতে পারে। তো এর আগে যখন আমি উত্তরবঙ্গ জার্নি করেছিলাম, অনেক মেয়েরাই কমেন্ট করেছিলেন উত্তরবঙ্গ এক্সপ্রেসে কিংবা এই যে রাতের যে ট্রেনগুলো আছে জেনারেল কম্পার্টমেন্টে যাওয়া যাবে কিনা। এটা শুধু এই ট্রেনে না, এটা কিন্তু উত্তরবঙ্গে আমি যে কোনো ট্রেনে আপনারা জার্নি করবেন যখন এইরকম ভিড়টাই কিন্তু দেখতে পাবেন। 3-4টে লেডিস দেখলাম, এর বেশি কিন্তু দেখিনি, বাকি সব জেন্টস। এই ইঞ্জিনের পাশেই একদম প্রথমের দিকে লেডিস জেনারেল কম্পার্টমেন্ট আছে, কিন্তু এখানে
নাই বলবো। ठंडा पानी है, पूरा ठंडा चिल्ड হবে এই তো ঠান্ডা পানি। এখন হচ্ছে ব্যান্ডেল জংশন ঢুকছি। ব্যান্ডেল জংশনের টাইম ছিল 11টা বেজে 55 মিনিটে। ব্যান্ডেল স্টেশন হচ্ছে আমরা ঢুকে গেছি। আর এই জেনারেল কম্পার্টমেন্টে খাবার দাবার কিন্তু উঠছে, খিদে পেলে কিন্তু অনায়াসে খাওয়া টাওয়া যায়। 10 টাকায় চপ মুড়ি। ব্যান্ডেল জংশনে মাত্র 2 মিনিট হচ্ছে হল্ট ছিল। এই যে প্ল্যাটফর্ম যেটা দাঁড়িয়েছিল এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এরপরে সোজা গিয়ে দাঁড়াবে নবদ্বীপ ধাম স্টেশনে। 12টা বেজে 56 মিনিট, মানে অল্প একটু লেট, তেমন কিছু বেশি লেট নেই। ট্রেনের গেটের দুই সাইডে এত জাম হয়ে গেছে না, এই যে দেখছি ক্যাচার লেগে গেছে। প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে, কিন্তু ওইদিকে গেটে আমরা এগোতে পারছি না। এখন কাটোয়া জংশনে হচ্ছে আমরা প্রবেশ করছি। এটা 4 নম্বর প্ল্যাটফর্ম। যখন থেকে এই ট্রেনের মধ্যে উঠেছি প্রত্যেকটা প্ল্যাটফর্ম কিন্তু সব ডান দিকে পড়েছে, আর আমরা দাঁড়িয়ে আছি সব বাম দিকে, যার জন্য ভালোভাবে দেখাতে পারছি না। কাটোয়া স্টেশনে এখানে আসার পরে মারাত্মক লেভেলের ভিড় দেখতে পাচ্ছেন। এই যে পেছনে সব মাথার উপর সব ব্যাগ নিয়ে এখন সব বাহুবলীর সব শুটিং চলছে জেনারেল কামরা। অনেকদিন পর এরকম একটা ভিড় ভাট্টার মাঝখানে জেনারেল কোচের মধ্যে জার্নি করছি, সেটা আবার এরকম লং ট্রিপের। এখন বাজে 1:42 মিনিট। এখানে মাত্র 2 মিনিট হল্ট ছিল। প্যান্ট্রি কার কিংবা অনবোর্ড ক্যাটারিং কিন্তু এই ট্রেনের মধ্যে নেই। ক্যাটারিং রয়েছে, সেইটা তাও শিয়ালদা থেকে। রাত্রি যেহেতু হয়েছে তো এখন জলটাও কিন্তু আর পাওয়া যাচ্ছে। এটা কিন্তু আজিমগঞ্জ স্টেশন আসতে চলেছে। নেমে তারপর এখান থেকে আমাদের কোচ চেঞ্জ করে আমরা যাব এসি কোচে। জেনারেল কম্পার্টমেন্টে জার্নি করলে রাতের ঘুমোবার আশা তো একদম করলে চলবেই না। আর এরকম ওআরএস নিয়ে আসছিলাম সঙ্গে করে স্টেশনের বাইরে থেকে, এটাই খাচ্ছি, একটু এনার্জি বাড়াচ্ছি। এই ট্রেনের ম্যাক্স স্পিড হচ্ছে 110 কিলোমিটার পার আওয়ার এবং এভারেজ স্পিড 44.5 কিলোমিটার পার আওয়ার। তো আজিমগঞ্জ এখন প্রবেশ করতে চলেছে কিছুক্ষণের মধ্যেই। এখন স্পিডে দেখতে পাচ্ছেন দারুণ স্পিডে চলছে। 224 কিলোমিটার জার্নি অতিক্রম করেই এখন হচ্ছে এসে পৌঁছালাম আজিমগঞ্জের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে নামবে এবং উঠবে। আর এই স্টেশনে নেমেই এবার আমাকে আমার কম্পার্টমেন্ট চেঞ্জ করে আমাকে যেতে হবে B2-তে, মানে থার্ড এসিতে। এই আজিমগঞ্জ স্টেশন থেকে আমি বালুরঘাট পর্যন্ত এবারে এসিতে করে জার্নি করবো। তখন আপনারা দেখলেন জেনারেল কম্পার্টমেন্টে করে কীভাবে এখানে এসে পৌঁছেছি। আর জেনারেল কম্পার্টমেন্টের পরে কিন্তু অনেকগুলো স্লিপার কোচ আছে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ট্রেনের একদম শেষ প্রান্তের দিকে, কারণ আমি ছিলাম একদম প্রথম প্রান্তে। আমাদের কোচটা আছে ট্রেনের একদম কিন্তু শেষের দিকে। কি মহা ঝামেলা দেখুন, সবাই ভেতর থেকে লক করে দিয়ে সব হচ্ছে ঘুমোচ্ছে। ট্রেন ছেড়ে দিয়েছে। ফাইনালি 2:50 বেজে গেছে আর ট্রেন পুরো একদম অন টাইমে ছেড়ে দিয়েছে। আমরা ওই দিক থেকে উঠতে পারিনি, সেই জন্য প্রথমের যে এসির যে কোচটা ছিল সেই কোচে হচ্ছে উঠে পড়েছি। আজিমগঞ্জ থেকে বালুরঘাট থার্ড এসিতে টিকিটের প্রাইস মূল্য 505 টাকা করে জন প্রতি। এটা যদি শিয়ালদহ স্টেশন থেকে কাটতাম তাহলে টিকিট মূল্য পড়তো 730 টাকা করে। দুটো এসি কোচের মধ্যে দিয়ে পায়ে হেঁটে পৌঁছেছিলাম আমার সিটে। আমার বার্থ পড়েছিল আপার বার্থ। যেহেতু রাতের সময় সমস্ত প্যাসেঞ্জার ঘুমোচ্ছিল, সেজন্য আমি বিনা বাক্য ব্যয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ভোর 5:40 পৌঁছানোর কথা ছিল মালদা টাউনে, তার জায়গায় কিন্তু 7 মিনিট আগেই ট্রেনটা অ্যাডভান্সে পৌঁছে দিয়েছে। কতটা স্পিডে রাত্রেবেলা হচ্ছে ছুটছে বুঝতে পারছেন। আর এমনিতেও ট্রেনটা কিন্তু লেট রেকর্ড একটু দেখতে পাচ্ছি না, একদম ছাড়া শুরু থেকে এখন পর্যন্ত টাইমের আগেই হচ্ছে পৌঁছে দিচ্ছে। আর এটা কিন্তু এখন 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে। মালদা টাউনে এই ট্রেনের হল্টের টাইম হচ্ছে 10 মিনিট। ট্রেনের টাইম হয়ে গেছে, সেই জন্য ট্রেন ছেড়ে দিয়েছে। আর রাত্রে 2 ঘন্টা মাত্র ঘুমিয়েছি। এত ঠান্ডা না এসির টেম্পারেচার, আপার বার্থ সিট পড়েছিল, আর এসি পুরো একদম পুরো ফুল করে দিয়েছে। মানে থার্ড এসির মতো কোচে জার্নি করে যে এত ঠান্ডা অনুভব করবো সেটা বুঝতে পারিনি। এর আগে ফারাক্কা মানে ক্রস করে চলে গেছে, ঘুম ভাঙেনি, তখন উঠতে পারিনি, তো দেখাতে পারিনি। দেখুন মালদা টাউন ছেড়ে চলে যাচ্ছে। তো এই মালদা টাউন থেকেই কিন্তু ট্রেনের রুটটা ভাগ হয়ে যায়। এই রুটে আমি কোনোদিনও যাইনি। এই মালদা থেকে ইগলাক্ষী জংশন হয়ে একদম সোজা ট্রেনটা বেরিয়ে যাবে হচ্ছে বালুরঘাটের দিকে। আর সকালের এই সময় ট্রেনের ভেতর থেকে ট্রেনের বাইরেটা কত সুন্দর লাগছে দেখুন। হালকা হালকা কুয়াশা রয়েছে কিন্তু মালদাতে। আর এসির যে কোচটা কিছুটা এইরকম। যে কোনো ট্রেনে থার্ড এসিতে যখন জার্নি করবেন এই রকম 3-3টে বার্থ দেখতে পাবেন এবং সাইডে 2টো বার্থ। স্লিপার কোচ এবং থার্ড এসি কোচের মধ্যে বিশেষ কিছু পার্থক্য নেই। থার্ড এসিতে ফিক্সড গ্লাস উইন্ডো এবং এসি ভেন্টিলেশন দেওয়া থাকে। বাকি সিট ক্যাপাসিটি স্লিপার কোচের মতোই সেম, কিন্তু সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির হিস্ট্রি একদমই আলাদা। সেটা একটু পরে আপনাদের দেখাবো।
মালদা জংশনের প্রতি ক্রস করলাম। মালদা টাউন ক্রস করার পরেই 110-11 স্পিডে ট্রেন হচ্ছে ছুটে চলেছে ঝড়ের গতিতে। এখন চলে এসেছি একলাক্ষী জংশনে। এখানে টাইম ছিল দেখুন 6টা বেজে 19 মিনিট, তার জায়গায় এখানের টাইম 6টা বেজে 11 মিনিট। আর স্টেশনের নাম দেখুন একলাক্ষী, দূর থেকে দেখলে কিন্তু একলা মনে হবে। 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি ট্রেনটা, আর অনেক অ্যাডভান্সে ঢুকিয়েছি তো, যার জন্য ট্রেনটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে। 6টা 19 না হলে ট্রেনটা হচ্ছে এখান থেকে ছাড়বে না। 2 মিনিট যদিও হল ছিল এখানে। ট্রেন ছাড়ায় কোনো লেট নেই। এর পরের স্টেশন হচ্ছে গাজল। এইগুলো সব পদ্ম ফুলের গাছ। এই ট্রেনের থার্ড এসি কিন্তু একদম জমজমাট ঠান্ডা। এই যে সাইডে কাঁচ দেখছেন, কাঁচ দিয়ে পুরো ঘাম জমছে। বাইরের যে আলোটা সেটা ক্লিয়ার দেখতে পাওয়া যাচ্ছে না ঘামের জন্য। 6টা বেজে 35 মিনিট। সকাল থেকে মোটামুটি খাবার দাবার এই ট্রেনের মধ্যে সবই উঠছে, প্যান্টে না থাকা সত্ত্বেও। চা, মুড়ি, সকালের যে ব্রেকফাস্ট। কথা বলতে বলতে ট্রেন এসে দাঁড়িয়েছে হচ্ছে গাজল স্টেশনে। এই যে ডান দিকে পড়েছে প্ল্যাটফর্ম গাজল। এটা ছিল গাজলের 1 নম্বর প্ল্যাটফর্ম। তো এখান থেকে আমি ব্যাগটা নিয়ে নিয়েছি। অনেকে হয়তো ভাবছেন যে আমি কেন ব্যাগটা নিলাম। তো আমি ভাবছি যে থার্ড এসিটা তো আপনাদের দেখালাম, কালকে রাতে জেনারেলটাও দেখিয়েছি। তো চলুন এবারে এই ট্রেনের যে ফার্স্ট এসি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আর ফার্স্ট এসিটা কিন্তু একদম এই ট্রেনের একদম শেষ দিকে রয়েছে, যার জন্য আমি ব্যাগটা নিয়ে নিয়েছি। কারণ এখানে আমার সিটের আশেপাশে কিন্তু আর লোকজন বেশি নেই। এটা হলো সেকেন্ড এসি। এই ক্লাসেও সিট ক্যাপাসিটি থার্ড এসির মতোই সেম, কিন্তু প্রাইভেসি অনেকটা ভালো। প্রত্যেক বার্থে পর্দার ব্যবস্থা দেওয়া আছে এবং এসির কুলিং টেকনোলজি অনেকটাই বেটার। এইটা হচ্ছে ফার্স্ট এসি H1 কোচ। তো এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ফার্স্ট এসির কেবিন। কেবিনে কিন্তু 4টে করে সিট থাকে, এই দিকে দুটো, এই দিকে দুটো। এখানে এইরকম একটা মিরর রয়েছে, এত বড় একটা উইন্ডো। এই উইন্ডোটাকে কাভারও কিন্তু করা যায় নিচের দিকে, এটাকে এইভাবে নামিয়ে। পাশে এখানে রিডিং লাইট দেওয়া আছে উভয় সাইডেই। থার্ড এসি কিংবা সেকেন্ড এসির তুলনায় ফার্স্ট এসির কুপ কিংবা কেবিনের যে সিটগুলো সেগুলো কিন্তু অনেকটা চওড়া। দু সাইডে এতগুলো করে হুক দেওয়া আছে, লাইট, ওপরে এসি, ভলিউম একটা দেওয়া আছে, জানি না ভলিউম লেখা আছে, এটা কমানো বাড়ানো যায়। এখানে চার্জারের ব্যবস্থাও রয়েছে দুটো করে দুই সাইডে। ওপরের সিটে ওঠার জন্য এইরকম সিঁড়ি করা আছে দেখতে পাচ্ছেন। পাশেই রয়েছে এখানে পার্সোনাল ডাস্টবিন। খাবার খাওয়ার টেবিলের কিন্তু দুরকম অপশন আছে, একটা এই জানালার সামনে আছে ফিক্সড, আর একটা কিন্তু এখানে সিটের ঠিক নিচে এখানে রাখা আছে দেখতে পাচ্ছেন। এই হলো সেকেন্ড টেবিল। এই দিকে দুটো দেওয়া আছে এবং এই দিকেও দুটো দেওয়া আছে সিটের নিচে। এই ফার্স্ট এসি H1 কোচে তিনটে হচ্ছে কূপও আছে। চলুন একটা কূপ দেখাই আপনাদের। এই কেবিনের পাশের রুমটাই হচ্ছে কূপ। এইবারে আপনাদের কেবিন এবং কূপের মধ্যে পার্থক্যটা দেখাই। এইটা হচ্ছে একটা কূপ, এখানে রয়েছে একটা ছোট্ট মিরর, চার্জিংয়ের পয়েন্ট আছে দুটো, নিচে এখানে এত বড় একটা উইন্ডো দিয়ে রেখেছে, পাশে এখানে ডাস্টবিন, এখানে খাবারের জন্য টেবিল, আর এই হচ্ছে দুটো সিট। আর এই সিটগুলো কিন্তু প্রচণ্ড নরম, প্রচণ্ড সফট। ওপরের সিটে ওঠার জন্য পাশ থেকে এইরকম পাদানি করা আছে দেখতে পাচ্ছেন। এখানে একটা লাইট রয়েছে, এখানে একটা লাইট, এখানে এসির উইন্ডো পরপর দুদিকে। এই সিটগুলো কিন্তু ভীষণ চওড়া। কেবিনে যেমন 4টে থাকে, কূপে হচ্ছে দুটো থাকে। তৎকাল করার সময় যদি এই কূপ সিলেকশন করেন আপনারা, তাহলে কিন্তু কোনো গ্যারান্টি নেই যে কূপ পড়বে। এর জন্য অনেক দিন আগে থেকে যখন সিট যখন খালি থাকে, তখন যদি দুজন একসাথে টিকিট কাটেন, বিশেষ করে কাপল যদি হয়, তাহলে কিন্তু এই কূপগুলোতে অনেক সময় সিট কনফার্মেশনের চান্স থাকে। আর পয়সা যেমন নিচ্ছে, বেশ কিন্তু সিটগুলো সফট আছে, ঘুমিয়ে একটা আরাম পাবেন। এইটা হচ্ছে বুনিয়াদপুর স্টেশন। এসির ভেতরে টেম্পারেচার এত ঠান্ডা ছিল, পুরো ক্যামেরার ভেতরে পুরো ঘাম জমে সব সাদা হয়ে গেছে, কিছু দেখা যাচ্ছে না। যেই টাইমে পৌঁছবার কথা ছিল তার থেকে বেশ কিছুক্ষণ টাইম হচ্ছে লেট। প্রথম দেখছি এই স্টেশনে লেট করলো। থার্ড এসিতে আমার সিটে বসে ওখানে চা খেয়েছিলাম। এখানে এই ফার্স্ট এসিতে এসে এখানে নিয়েছি কফি।
সিটটা কিন্তু আমার নয়, জাস্ট এখানে খালি ছিল, চলে আসছি এখানে। আর এখান থেকে কোনো মানুষজন আর হচ্ছে উঠবে না। এই বালুরঘাটের দিকের এখানের ওয়েদার এবং আমাদের কলকাতার দিকের ওয়েদার কিন্তু আকাশ জমিন তফাৎ। কলকাতায় এখন কিন্তু মারাত্মক গরম, আর এখন দেখুন যত বেলা কিন্তু এগোচ্ছে এখানে কিন্তু মেঘলা, তার সাথে কুয়াশা বেড়েই চলেছে। এই কুয়াশা মাখা সকালে এইরকম হাতে যদি থাকে 1 কাপ গরম গরম কফি, তাহলে কিন্তু একদম সকালটা একদম জমে যায়। বুনিয়াদপুরের পরে এখন এসে পৌঁছালাম গঙ্গারামপুর। 7:20 টাইম ছিল, এখন বাজে 7:41। এখন ক্রস করছি রামপুর বাজার রেলওয়ে স্টেশন। এই যে দেখছেন স্টেশন পুরো একদম ফাঁকা, এই একজনকে দেখলাম, একদম নিরিবিলি একটা স্টেশন। এটা পড়ছে দক্ষিণ দিনাজপুর। এরপরেই কিন্তু আসতে চলেছে বালুরঘাট রেলওয়ে স্টেশন, যেখানে আজকে আমরা যাচ্ছি। কূপ এবং কেবিনের যে টিকিটের মূল্য সেটা কিন্তু সেম। তাহলে চলুন এইবারে আপনাদের ফার্স্ট এসির যে বাথরুম টয়লেট আছে সেটা আপনাদের দেখিয়ে দিই। দুটো বাথরুম রয়েছে। প্রথমে এই বাথরুমটা দেখাচ্ছি, পরিষ্কার একটা এত বড় একটা আয়না দেখছেন। আর এটা হচ্ছে অটোমেটিক, কার্পেট বিছানো রয়েছে। এটা স্পেশালি স্নান করার জন্য। এই যে দেখুন হ্যান্ড শাওয়ার, এটা হয়তো গিজার টিজার কিছু একটা হবে। এই হচ্ছে ভেতরের পুরো কন্ডিশন। আর সেইটা আরেকটা বাথরুম। এখানে একটা কোমোড রয়েছে, টিস্যু রয়েছে, এখানে একটা ছোট্ট হ্যান্ড শাওয়ার, এখানে সুইচ জলের। ফার্স্ট এসিতে বাথরুমের কোনো কমপ্লেন নেই, একদম পরিষ্কার। চলে এলাম বালুরঘাট স্টেশন। এটা হচ্ছে এই ট্রেনের শেষ স্টেশন। আর এখানে রাত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছে। ফাইনালি 445 কিলোমিটার জার্নি আমরা অতিক্রম করে পৌঁছে গেলাম বালুরঘাট স্টেশনে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম। দারুণ লাগছে সকালের এই ওয়েদারটা। দক্ষিণবঙ্গে যখন গরম, তখন উত্তরবঙ্গে এইরকম কুয়াশা। এই ট্রেনটাই আবার এখান থেকে ফিরে যাবে সন্ধ্যে 7টার সময়। এই ট্রেনে করেই কিন্তু আমরা সন্ধ্যেবেলায় আবার হচ্ছে কলকাতায় ফিরছি। তার আগে কিন্তু এখানে বালুরঘাটে কি কি ঘোরার জায়গা আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। বালুরঘাট স্টেশনের বাইরে চলে এলাম। আর এখন বাইরে এখানে একটা বড় কিন্তু টোটো স্ট্যান্ড কিন্তু এটা। বাইরে থেকে একটা হচ্ছে টোটোতে করে শেয়ারিংয়ে 30 টাকা দিয়ে 3 কিলোমিটার দূরে বালুরঘাটের যে মেন সিটি ওখানে আমরা যাচ্ছি। ওখানে দেখি, ওখানে গিয়ে যদি একটা হোটেল আমরা নিই সেটা হচ্ছে আপনাদের শেয়ার করব। আর বাইরে কিন্তু এত পরিমাণে এখানে কুয়াশা না, হালকা হালকা কুয়াশাগুলো উড়ে এসে গায়ের মধ্যে লাগছে, বেশ ভালো লাগছে, একদম পুরো শীতের আমেজ চলে আসছে মনে হচ্ছে। এখানে একটা ব্রিজের উপর দিয়ে এক্ষুনি ক্রস করলাম, বালুরঘাট ব্রিজ। ওটা হচ্ছে আত্রাই নদী। আর এখানে দেখুন এটা হচ্ছে বালুরঘাট পুলিশ স্টেশন। এই জায়গাটা, এখানে একটা নতুন ড্যাম তৈরি হচ্ছে, কাজ চলছে আত্রাই নদীর উপর। এই যে বাস স্ট্যান্ডটা দেখছেন, এটা হচ্ছে বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড। এখানে কিন্তু কলকাতা থেকে যে বালুরঘাটের বাসগুলো ছাড়ে সব বাস কিন্তু এখানে পেছনে দাঁড়ায়। বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ডের থেকে একটু এগিয়ে এসে আমরা হচ্ছে নেমে পড়েছি ফ্রেন্ডস রেসিডেন্সি লজ। রুমের প্রাইস কত জিজ্ঞেস করি। ভেতরে প্রবেশ করতেই দেখুন একটা এত বড় একটা ইন্ডিয়ার ম্যাপ। এটা যেহেতু লজ, এখানে মানে বিভিন্ন রিসেপশনের আয়োজন কিন্তু এখানে করা হয়। লাইন ধরে কিন্তু এখানে প্রচুর রুম রয়েছে। এই যে দেখছেন এইটা হচ্ছে একটা নন এসি রুম, ডবল বেড। এটা কম্বল টম্বল সব দেওয়া আছে। এখানে সুন্দর একটা হচ্ছে জানালা। এই যে দেখছেন পাশের পুরো পার্কটা হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে। পাশে এখানে হচ্ছে অ্যাটাচ বাথরুম, শাওয়ার টাওয়ার আছে, টিভিও দেওয়া আছে। চলুন আরেকটা রুম দেখি। এই যে দেখছেন এইটা হচ্ছে আরেকটা রুম। এটা হচ্ছে 3টে বেডের রুম। এই যে এখানে সিঙ্গেল বেড আছে, এদিকে উইন্ডো, টিভি সব হচ্ছে আছে। এখানে অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। এখানে বাথরুমটা বেশ অনেকটা বড়। তো আমরা হচ্ছে আগের রুমটাই নিলাম, যে রুমটা প্রথমে হচ্ছে দেখালাম। এই রুমটার প্রাইস নিচ্ছে 600 টাকা। 700 বলছিল, যেহেতু আমরা সন্ধ্যেবেলা ট্রেনে আবার ব্যাক করব সেই জন্য 600 টাকা নিচ্ছে। হোটেলে কিছুক্ষণ ঘুমিয়ে স্নান করে ফ্রেশ হয়ে বেরিয়ে এখন চলে এসেছি দুপুরের লাঞ্চের জন্য। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আর এখানে একটা ফেমাস রেস্টুরেন্ট রয়েছে বনেদি বেঙ্গলি, যে রোডের ওই ফুটে দেখতে পাচ্ছেন। নিচে থেকে কিন্তু বোঝাই যায় না যে উপরে এত একটা সুন্দর একটা খাবারের রেস্টুরেন্ট রয়েছে, তাও আবার বাঙালি খাবার। আমার প্রাণের শহর বালুরঘাট। আর এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরের পুরো ভিউটা। আমরা হচ্ছে অর্ডার দিয়েছি মটন কষা থালি। এখানে কিন্তু চিকেন কষা থালি, রুই মাছের থালি এখানে সব পেয়ে যাবেন। আর এখানে যতগুলো খাবারের নাম দেখছেন এগুলো কিন্তু সব কিন্তু কমপ্লিমেন্টারি। আমরা নিয়েছি মটন কষা থালি 249 টাকা। মানে এত রকম জিনিস রয়েছে এর মধ্যে না, যেগুলো চিনতে পারছি সেগুলো বলছি। এটা তো ডাটা দিয়ে একটা সবজি, এটা হচ্ছে খাসির মাংস, এটা কষা, এটা হচ্ছে কাঁঠাল এঁচোড়ের সবজি, এটা ডাল, এখানে উচ্ছে ভাজা, ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজা, এটা কিছু একটা দিয়েছে, এটা চিনতে পারছি না, খেয়ে বলছি। এটা মিষ্টি,
এটা মিষ্টি দই, এটা চাটনি টাইপের কিছু একটা হবে। মানে যেমন একটা নাম রয়েছে না, খাবারের টেস্টও কিন্তু সেই রকমই রয়েছে। এই যে ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজাগুলো ডালের সঙ্গে মজা এসে যাচ্ছে। এটা হচ্ছে মাটনের পিস, কি সুন্দর গ্রেভি দেখুন। আমি তো জাস্ট বালুরঘাটের পুরো ফ্যান হয়ে গেছি এই যে রেস্টুরেন্টের। 100% এখানে ট্রাই করবেন, দারুণ। মটন থালি দিয়ে দারুণ জমিয়ে দুপুরের ভুড়িভোজ হলো। এখন চলে এসেছি বালুরঘাট উদ্যান। এটা কিন্তু একটা পার্ক, সব থেকে বড় পার্ক এই বালুরঘাটের মধ্যে। আর এখানে আই লাভ বালুরঘাট যে লেখাটা হচ্ছে খুঁজছিলাম, এই বালুরঘাটে এসে এই যে দেখছেন এই জায়গাটা এসে পেয়েছি। এখানে বড় করে বালুরঘাট উদ্যান বলে লেখা আছে। এখানে সামনে এখানে টিকিটের কাউন্টার রয়েছে, এখান থেকে টিকিট কেটে তারপর ভেতরে প্রবেশ করতে হয়। পার্কের ভেতরে ঢুকে গেছি, আর ভেতরে ঢুকেই এখানে দেখতে পাচ্ছেন একটা টয় ট্রেনের ছোট্টখাট্ট একটা স্টেশন বললেই চলে। 25 টাকা করে পার হেড টিকিটের প্রাইস, 4 জন হলে এখান থেকে ছেড়ে দেয়। এই পার্কটাই নাকি বলছে বালুরঘাটের সব থেকে বড় পার্ক। বিকেলের সময় আসলে কিন্তু বেশ ভালো লাগবে। আর এই একটা নতুন গাছ দেখলাম এখানে, গাছের নামটা আমি ঠিক জানি না, আর ফলগুলো একদম আমার কাছে হচ্ছে অজানা। এইরকম ফল হয়েছে গাছে পুরো ভর্তি। পার্কের মধ্যে এসেছিলাম একটু ভালোভাবে পার্কটা একটু ঘুরে দেখবো বলে, তার সাথে পার্কের মধ্যে যদি কিছু থাকে শেয়ার করার তাহলে সেটা ভিডিও ক্যাপচার করবো বলে। ভালোবাসার বালুরঘাট, সত্যিকারের কিন্তু বালুরঘাট জায়গাটা কিন্তু খুবই সুন্দর। প্রত্যেকটা মানুষ সুন্দর, জায়গা সুন্দর, খাবার দাবার সুন্দর। আর আমরা যে এসেছি যে মানুষগুলোর সাথে এই বালুরঘাট পর্যন্ত ট্রেনে করে, সেই মানুষগুলোও ছিল কিন্তু সুন্দর। তো একটা ট্রেন জার্নির মধ্যে দুরকম কোচের এক্সপিরিয়েন্স কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। অলরেডি সেই শিয়ালদা থেকে শুরু করেছিলাম, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে কিন্তু আপনাদের সাথে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।